মুহূর্তে ক্রিকেট পাড়ায় হটকেক বিসিবি নির্বাচন সেই সব আপডেট দিয়ে শুরু করছি আজকের স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সঙ্গে আছি আমি সঞ্জনা আইভি। বিসিবি নির্বাচন ইস্যুতে মুখোমুখি অবস্থানে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ও সাবেক অধিনায়ক তামিম ইকবাল। আসিফের বিপক্ষে সরকারি হস্তক্ষেপের অভিযোগ আনেন তামিম। বিপরীতে আসিফের দাবি, তামিমকে সামনে রেখে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে একটি পক্ষ। নিজের প্রিয় ক্রিকেটারের এমন কর্মকাণ্ডে হতাশাও প্রকাশ করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। বিসিবি নির্বাচন নিয়ে দুজনের বক্তব্য শুনে আসব। আমি কোনো কিছু আপনার থেকে চাই না, আমি একটা জিনিসই চাই, যেটা হলো একটা ফেয়ার ইলেকশন হোক। সর্বসম্মত কোনো অভিযোগ কোন পয়েন্টলেস কথাবার্তা বলছে। ট্রিমেন্ডাস অ্যামাউন্ট অফ ইন্টারফারেন্স হচ্ছে গভর্নমেন্টের বিভিন্ন জায়গা থেকে। সরকারের রুটিন কার্যক্রমকে যদি আপনি হস্তক্ষেপ বলেন, তাহলে এখানে ডিমার্কেশনটা বুঝতে হবে যে সরকারের কতটুকু এখতিয়ার আছে। আপনি যদি এখতিয়ারের বাইরে কোথাও কিছু করেন, সেটাকে আপনি বলতে পারেন যে অবৈধ হস্তক্ষেপ। অ্যাডক কমিটির থেকেই দিতে হবে এই কথাটা কিন্তু কোনো জায়গায় আমাদের কনস্টিটিউশনে কোনো জায়গায় উল্লেখ করা নেই। এখন মজার বিষয়টা হলো, আপনারা কিছুদিন আগে নিজেরাও দেখেছেন, যখন যাকে ইচ্ছা অ্যাডক কমিটির থেকে সরায় দিয়ে অ্যাডক কমিটিতে ইনক্লুড করা। বিসিবির কনস্টিটিউশনে কি দেখলাম? আমরা দেখলাম যে এখানে লেখা আছে যে জেলা ক্রিকেট সংস্থা হইতে ক্রিকেট সংগঠক বা ক্রিকেটারকে অগ্রাধিকার দিয়ে পাঠানোর কথা বলা আছে কাউন্সিলর। তো এখানে স্পষ্ট বলা আছে যে জেলা ক্রিকেট সংস্থার সদস্য দিতে হবে। আমার প্রশ্নটা হলো যে গভর্নমেন্টের পক্ষপাতী হওয়ার দরকারটা কি? এখানে আমি আসি, আরেকজন আসুক বা আরেকজন আসুক, সবাই তো ওনাদেরই লোক। এবারও করার এক ধরনের চেষ্টা হয়েছে। অনেক জায়গায় ডিসিদেরকে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কল দিয়েছেন। এটাকে আমি বলবো অবৈধ হস্তক্ষেপ। কারণ আমার পলিসি প্রথম থেকে যে ডিপলিটিসাইজেশন হওয়া উচিত, স্পোর্টসটা স্পোর্টসম্যানদের হাতে এবং স্পোর্টস সংশ্লিষ্টদের হাতে থাকা উচিত। আপনি স্পোর্টস অ্যাডভাইজার বলেন, ক্যাবিনেট সেক্রেটারি থেকে, ওনার অফিস থেকে ডাইরেক্টলি চিঠি যাওয়া। আমাদের অধীনস্থ যে কাউকে আমি তার সাথে কথা বলতেই পারি, আমার সচিব তার সাথে কথা বলতেই পারে। এটা সরকারের খুবই রুটিন কার্যক্রম। এটা তো আপনি বলতে পারেন না যে হস্তক্ষেপ। স্পোর্টস অ্যাডভাইজারের বা কেন পক্ষ থাকবে, এটা ভেরি এভিডেন্ট। আমাদের বিসিবি প্রেসিডেন্টই বলেছেন, যদি স্পোর্টস অ্যাডভাইজার চান তাহলেই উনি ইলেকশন করবেন। এই যে তামিম ভাইয়ের পক্ষে লোকজন গিয়ে মানুষজনকে অপহরণ করছে ক্লাবের কাউন্সিলরশিপ দখল করার জন্য। তারপর তামিম ভাইয়ের পক্ষে বুলবুল ভাইকে ফোন দিয়ে বলা হলো, আপনি নির্বাচন থেকে সরে যান, আপনাকে আমরা সিও বানাই। এগুলোকে তাহলে কি বলবেন? এগুলো তো সন্ত্রাসী কার্যক্রম, এবং সেটা করা হচ্ছে তামিম ইকবালের মতো একজন ক্রিকেটারকে সামনে রেখে, তার ব্যানারটাকে সামনে রেখে এটা করা হচ্ছে। এটা আমি জানি না উনি কতটুকু বুঝতে পারছেন যে এই সন্ত্রাসী কার্যক্রমগুলো ওনাকে সামনে রেখে করা হচ্ছে। আমি যতদূর জানলাম যে ভিকটিমকে অপহরণ করা হয়েছিল, ভিকটিমের ফ্যামিলি আমার কাছে এসেছিল, যে আওয়ামী লীগ আমলে আমরা দেখতাম যে এরকম গুম করা হতো, রাষ্ট্রীয় বাহিনী গুম করতো। আমি নিজে গুম হয়েছিলাম। ক্রিকেট ইজ নট ফর এনি ইন্ডিভিজুয়াল, ইট ইজ নট বিলংস টু আ পার্টিকুলার পলিটিক্যাল পার্টি, ইট বিলংস টু বাংলাদেশ। আমি চাই শতভাগ সুষ্ঠুভাবে বিসিবি নির্বাচন হোক, শতভাগ নিয়মের মধ্যে থেকে বিসিবি নির্বাচন হোক, এবং বিসিবি নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি আমি চাই না। আমরা চাইলে এটা আইসিসির সাথে যোগাযোগ করে নির্বাচন পেছাতেও পারতাম। আমরা কিন্তু ডিউ টাইমে ইলেকশন করার দিকে এগিয়ে যাচ্ছে, এটা আপনারা দেখেছেন। দুপক্ষের কথাই আমরা শুনেছি, তবে এবার যেতে চাই বিসিবির কাউন্সিলর যে বিষয়টা আছে সেই বিষয়ে কি নির্ধারিত করেছে হাইকোর্ট, সেটা আমরা জানাতে চাই। বিসিবি নির্বাচনে জেলা ও বিভাগের কাউন্সিলর পরিবর্তন নিয়ে বিসিবির সভাপতির চিঠি কার্যকর থাকবে। সন্ধ্যায় হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত। এর আগে দুপুরে জেলা ও বিভাগের অ্যাডহক কমিটি থেকে কাউন্সিলর চেয়ে বিসিবির সভাপতির চিঠির কার্যকারিতা 15 দিনের জন্য স্থগিত করেছিলেন হাইকোর্ট। রোববার বিসিবি নির্বাচন নিয়ে তামিম ইকবাল ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের পাল্টাপাল্টি বক্তব্যের পর সোমবার সকালেই বিসিবি নির্বাচনে জেলা ও বিভাগের কাউন্সিলর পরিবর্তন হওয়ায় হাইকোর্টে একটি রিট করা হয়। এরপরই বিষয়টি আমলে নিয়ে দুপুর 2:45 বিচারপতি মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের দ্বৈত বেঞ্চে শুরু হয় শুনানি। প্রায় 40 মিনিট শুনানি শেষে বিজ্ঞ আদালত বিসিবি নির্বাচনে জেলা ও বিভাগ থেকে আসা কাউন্সিলরদের পূর্বের মনোনয়ন বাতিল করে নতুন করে কাউন্সিলর চেয়ে বিসিবি সভাপতির চিঠি কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। পাশাপাশি 18 তারিখ বিসিবি সভাপতির দেয়া এই চিঠির কার্যকারিতা 15 দিনের জন্য স্থগিত করেন। রিটকারী আইনজীবীর দাবি, পূর্বের কাউন্সিলররাই 6 অক্টোবর বিসিবি নির্বাচনে অংশ নেবেন। যেহেতু 18 সেপ্টেম্বর জনাব আমিনুল ইসলামের ইস্যুকৃত চিঠির কার্যকারিতা স্থগিত হয়ে গেল, সুতরাং 17 সেপ্টেম্বর পর্যন্ত
ক্রিকেট বোর্ডে পৌঁছানো কাউন্সিলর যারা বিভিন্ন জেলা থেকে এসেছেন তারাই ভোটার তালিকা অন্তর্ভুক্ত হবেন, এটা তো খুব স্বাভাবিক কথা। এই কারণে নির্বাচন বাধাগ্রস্ত কিংবা নির্বাচন হবে না এমনটি মনে করার এমনটি কোনো আশঙ্কা আমি দেখছি না। রায়ে খুশি হন বিএনপির সমর্থিত বিসিবি নির্বাচনের প্যানেল। সব সময় জেলা এবং বিভাগের উপরে স্টিম রোলার চালানো হয়, অতীতেও হয়েছে, সে প্রক্রিয়া অব্যাহত রেখে এবারও চলছে। তামিম ইকবাল প্রেসিডেন্ট হবেন না বুলবুল ভাই প্রেসিডেন্ট হবে এটা এখন মুখ্য বিষয় নয় আমাদের কাছে। আমাদের মুখ্য বিষয় জেলা বিভাগের অস্তিত্ব রক্ষা করা, জেলা বিভাগের স্বাধীনতা রক্ষা করা। ক্রিকেট বোর্ডের সিও স্বাক্ষরিত পত্রটা 17 তারিখের যে ডেডলাইন ছিল এটা 18 তারিখ পরিবর্তন করার মতো এমন কি ব্যাপার হলো, এমন কি ন্যাশনাল ক্রাইসিস হলো যে ওনাকে আবার এটা টাইম এক্সটেনশন করতে হবে? কেন আবার গঠনতন্ত্রের ধারার ব্যাখ্যা দিয়ে, নতুনভাবে ব্যাখ্যা দিয়ে, নিজের মন গড়া ব্যাখ্যা দিয়ে এই পত্রটা ওনাকে প্রেরণ করতে হলো? এটা কিন্তু জাতির সামনে পরিষ্কার। কিন্তু নাটকীয়তা যেন এরপরও অপেক্ষা করছিল। দিনের শেষে চেম্বার আদালত হাইকোর্টের সেই আদেশ স্থগিত করে দেন। বিসিবির সভাপতির সেই চিঠিকে 28 সেপ্টেম্বর পর্যন্ত বৈধ ঘোষণা করে চিঠি ইস্যু করেন। সব মিলিয়ে 6 অক্টোবর বিসিবি নির্বাচন নিয়ে নাটকীয়তা এখনো অনেক বাকি, সেটা তো বলাই যায়। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা। দিন যাচ্ছে সেই সাথে বাড়ছে বিসিবির নির্বাচনের নাটকীয়তা। তবে এই মুহূর্তে বিসিবিতে চলছে বোর্ড সভা, সেখানে আছেন সহকর্মী আফনান পিয়াল। সরাসরি চলে যেতে চাই তার কাছে। পিয়াল, বাংলাদেশের এশিয়া কাপ মিশন চলছে দুবাইয়ে, আর এর মাঝে বিসিবি নির্বাচন নিয়ে রোমাঞ্চকর যে আবহটা আসলে তৈরি হয়েছে, এই পরিবেশটা কিভাবে দেখছেন আপনারা গণমাধ্যম কর্মীরা? থ্যাংক ইউ সঞ্জনা। নাইমের প্যাকেজ আমি শুনছিলাম, শেষের দিকে উনি বলছিলেন যে নাটকের কথা। নাটকের আসলে শেষ হচ্ছে না বিসিবি নির্বাচনকে ঘিরে। আজকে সন্ধ্যা 6:30টায় ক্রিকেট বোর্ডের যারা ডিরেক্টর আছেন তাদের একটা মিটিং হওয়ার কথা ছিল। 6:41-এ তাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই গ্রুপে তারা জানতে পারেন যে 6:30টার মিটিংটা হবে রাত 9টায়, এবং কেন মিটিংটা পেছানো হলো তারও কোনো ব্যাখ্যা নাই। আমরা দেখতাম যে বিকেল 3টায় মিটিং শুরু হচ্ছে বিসিবির এই কমিটির মিটিং, সেটা গিয়ে রাত 9টা-10টা হতো, এবং আমরা প্রেস কনফারেন্স কাভার করে অফিসে ফিরতে ফিরতে 12টা। আজকে এই 9টায় যদি মিটিং হয় সেটা আসলে কখন গিয়ে শেষ হবে কেউ জানে না। এবং যেটা জানা গেছে যে এই মিটিংটা কেন দেরি হচ্ছে, জেলা বিভাগ থেকে যেসব কাউন্সিলরের নাম আসার কথা সবগুলো জেলা বিভাগ থেকে কিন্তু কাউন্সিলর আসেনি, আমরা যতটুকু জানতে পেরেছি এখন পর্যন্ত, এবং তাদের উপর নানাবিধ চাপও আছে, যেটা আমরা অসমর্থিত বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছি। পাশাপাশি আর একটা যে ব্যাপার, যে 4 ক্লাবের যে একটা দ্বন্দ্বের ব্যাপার সঞ্জনা, সে ব্যাপারটা নিয়েও কিন্তু একটা সমাধান এসেছে। তানভীর আহমেদ এবং লোকমান হোসেন ভুইয়া তাদের মধ্যে যে একটা দ্বন্দ্ব ছিল, সে জায়গাটায় আমরা যতটুকু জানতে পেরেছি তানভীর আহমেদ এই দ্বন্দ্বে জিতেছেন, এবং তিনি ওই 4 ক্লাবের মালিকানা পাচ্ছেন, যার 3টা নাম এরই মধ্যে দিয়ে দেওয়া হয়েছে বিসিবির কাছে। সঞ্জনা, পিয়াল, গতকালকে আপনার সাথে অফেয়ারে আমার কথা হচ্ছিল যে আজকে বিসিবির যেই বোর্ড সভাটি হতে যাচ্ছে সেটি সবকিছু ঠিক থাকলে একদম নির্বাচনের আগে শেষ বোর্ড সভা হতে যাচ্ছে, কিন্তু যেই পরিস্থিতি সৃষ্টি হয়েছে, আপনার কাছে কি মনে হয় যে এটাই শেষ বোর্ড সভা, নাকি নির্বাচনের আগে আরও একটি বোর্ড সভা হতে যাচ্ছে? ঠিক আগের যে বোর্ড সভাটা হয়েছিল 2 বা 3 আগে শনিবার, আমি যদি ভুল না করি, সেদিনও যিনি মিডিয়া কমিটির চেয়ারম্যান ছিলেন আমাদেরকে এসে মিটিংয়ের আগে বলেছিলেন যে আজকেই শেষ সভা, এমার্জেন্সি একটা বোর্ড সভা ছিল দুপুর 2টায়। আজকে সেদিন তিনি মিটিং শেষে এসে আমাদেরকে জানান যে আজকেই বোর্ড সভা, শেষ বোর্ড সভা না, আগামী সোমবার আরও একটা বোর্ড সভা হবে। সো ওই জায়গাটা ধরেই আমি যদি বলি যে আজকেই শেষ বোর্ড সভা বর্তমান কমিটির, এটা আমি আসলে গ্যারান্টি দিয়ে বলতে পারছি না, এবং আমিও কনফার্ম যে বিসিবি যারা ডিরেক্টর আছেন তারাও পারছেন না। একদমই তাই। পিয়াল, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। নিশ্চয়ই পরবর্তীতে আপনার কাছ থেকে আরও অনেক বেশি আপডেট আমরা পাবো। ধন্যবাদ। এদিকে চূড়ান্ত হয়েছে বিসিবির অনেকগুলো কাউন্সিলর। জেলার কাউন্সিলর নাজমুল আবেদিন, এবার চট্টগ্রাম থেকে কাউন্সিলর হননি আকরাম খান। এছাড়াও যশোরের কাউন্সিলর হননি বর্তমান পরিচালক কাজী এমান আহমেদ। পাবনায় নেই সাইফুল আলম স্বপন। এছাড়াও ক্লাব ক্যাটাগরি থেকে কাউন্সিলর হয়েছেন ফাহিম সিনহা, ইফতেখার রহমান, মঞ্জুরুল আলম ও সালাউদ্দিন চৌধুরী।
শুরু হয়েছে বিসিবি নির্বাচনের নাটকীয়তা। সোমবার কাউন্সিলরের নাম জমা দেবার শেষ দিন ছিল। 3 ক্যাটাগরিতে জমা পড়েছে নাম, যেখানে আছে বেশ কিছু চমক। ক্যাটাগরি 1 দিয়ে শুরু করা যাক। এর আগের মেয়াদে চট্টগ্রাম বিভাগ থেকে কাউন্সিলর হয়েছিলেন বিসিবি পরিচালক আকরাম খান। এবার চট্টগ্রাম বিভাগের কাউন্সিলর হয়েছেন ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। আকরাম আগেই জানিয়ে দিয়েছিলেন নির্বাচন না করার কথা। বিসিবির আরেক বর্তমান পরিচালক কাজী এনাম আহমেদ সবশেষ নির্বাচনে কাউন্সিলর হয়েছিলেন যশোর জেলা থেকে। তার জায়গায় এবার যশোর থেকে কাউন্সিলর হয়েছেন শান্তনু ইসলাম। পাবনা থেকে কাউন্সিলর হয়ে বিসিবি পরিচালক হয়েছিলেন সাইফুল আলম চৌধুরী স্বপন। তবে এবার পাবনা থেকে কাউন্সিলর হয়েছেন মোহাম্মদ আনামুল হক। তবে ভিন্ন ক্যাটাগরি থেকে কাউন্সিলর হবার কথা বলেছেন সাইফুল। বোর্ডের বর্তমান আরেক প্রভাবশালী পরিচালক ফাহিম সিনহা কাউন্সিলর হয়েছেন ক্যাটাগরি 2 থেকে, অর্থাৎ ঢাকার ক্লাব কোটায়। সূর্য তরুণ ক্রিকেট ক্লাবের কাউন্সিলর ফাহিম। আরেক পরিচালক সালাউদ্দিন চৌধুরী কাউন্সিলর হয়েছেন একই ক্যাটাগরি থেকে, কাকরাইল বয়েজ ক্লাবের প্রতিনিধি সালাউদ্দিন। এছাড়াও তৃতীয় বিভাগের বাছাইয়ে অনিয়মের অভিযোগ ওঠা 11 ক্লাব থেকে কাউন্সিলর নেওয়া হয়েছে বিসিবি নির্বাচনে। বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু কাউন্সিলর হয়েছেন ভাইকিংস ক্লাব থেকে। আরেক পরিচালক মঞ্জুরুল আলম কাউন্সিলর হয়েছেন রেঙ্গুলার স্পোর্টিং ক্লাব থেকে। এদিকে ঢাকার সবচেয়ে ঐতিহ্যবাহী ক্লাবগুলোর একটি আবাহনীও জমা দিয়েছে কাউন্সিলরের নাম। শেখ বশির আহমেদ হয়েছেন আবাহনীর কাউন্সিলর। এদিকে ঢাকা বিভাগ থেকে প্রত্যাশিতভাবে কাউন্সিলর হয়েছেন বিসিবির বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল আর ঢাকা জেলার প্রতিনিধি নাজমুল আবেদিন ফাহিম। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। নারী বিশ্বকাপকে সামনে রেখে মঙ্গলবার শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ছাড়ছেন বাংলাদেশ নারী ক্রিকেট দল। প্রস্তুতির ঘাটতি থাকলেও সেটিকে শক্তিতে রূপান্তর করে ম্যাচ বাই ম্যাচ জিততে চায় টিম টাইগ্রেস। একই সাথে জানালেন দল থেকে কেন বাদ পড়েছেন জান্নাতুল ফেরদৌস সুমনা। জ্যোতির মতে পারফরম্যান্সের দিক থেকে সুমনার চাইতে বেশ এগিয়ে নিশিতা। ধূসর ব্লেজার, সাদা শার্ট আর সবুজ টাই, মিরপুরের মাটিতে এভাবে নিজেদের সাজিয়ে নিয়ে ফটোশুট করেছেন বাংলাদেশ নারী দলের সদস্যরা। লাল সবুজের স্বপ্ন পূরণের পথে টাইগ্রেসরা। মঙ্গলবার দুপুর 12:30টায় শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা হবে দল। তাই তো সাজ আর তাদের পোশাকে ছিল ঐক্যের প্রতীক, চোখে মুখে ছিল বিশ্বকাপ জয়ের আকাঙ্ক্ষা। তবে আক্ষেপের সুরটা রয়েই গেছে নারী দলের। বিশ্বকাপের মতো টুর্নামেন্টের আগে ছিল না নারীদের কোনো আন্তর্জাতিক সিরিজ। প্রস্তুতি কেবল অনূর্ধ্ব-15 পুরুষ দলের বিপক্ষে একটি সিরিজ। তবে খেলার সুযোগের সীমাবদ্ধতা থাকলেও সেটিকে দুর্বলতা হিসেবে ভাবছেন না দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। বড় টুর্নামেন্টের আগে ইন্টারন্যাশনাল সিরিজ ডেফিনেটলি নিডেড, বাট আইডিয়াল হয়নি হয়তোবা, বাট স্টিল বাংলাদেশে যত ধরনের ফ্যাসিলিটিস আছে আমি যেটা মনে করি সব ধরনের ফ্যাসিলিটিস আমরা 100 বলবো শতভাগ দিয়ে আমরা চেষ্টা করছি সেগুলো নেওয়ার জন্য। যেটা হয়নি আসলে সেটা নিয়ে আমরা চিন্তা করতেছি না। যেগুলো আমরা যেভাবে আমরা প্রিপেয়ার্ড হয়েছে আমার কাছে মনে হয় প্লেয়াররা তাদের শতভাগ দেওয়ার চেষ্টা করছে সেখানে। পুরুষ দলের পর এবার নারী দলও তালিম নিয়েছে পাওয়ার হিটিংয়ের। জুলিয়ান উডের সঙ্গে কাজ করার সুযোগকে ইতিবাচক হিসেবেই দেখছেন জ্যোতি। পাওয়ার হিটিং এর কিছু কাজ উনি অ্যাড করতে চেয়েছেন বা শিখাইতে চাইছেন, বাট অত অল্প সময় আসলে অ্যাডাপ্টেশন একটু ডিফিকাল্ট, এবং আমরা যে ফরম্যাট খেলতে যাচ্ছি সেখানে আই গেস অবশ্যই পাওয়ার হিটিং এর প্রয়োজন আছে ওই জায়গাটাতে। বাট আমি বলবো যে ছোট ছোট কিছু কাজ যেটা উনি করেছেন, দু একটা জিনিস হয়তো বা যদি প্লেয়াররা সেটা বলবে ইমপ্লিমেন্ট করতে পারে সেটা অবশ্যই ডেফিনেটলি ম্যাচে অনেক কাজে লাগবে। বড় দলের বিপক্ষে সিরিজ না খেলার আক্ষেপকে শক্তিতে রূপান্তরিত করতে চান কোচ সারোয়ার ইমরান। বিশ্বকাপে ম্যাচ বাই ম্যাচ খেলে জেতাই এখন তাদের মূল লক্ষ্য। দুইটা ম্যাচ আছে যেহেতু 50-50 চান্স আছে আমাদের, হলো পাকিস্তান এবং শ্রীলঙ্কা। এছাড়া অন্যান্য টিমের সাথেও আমরা কাউকে আমরা বড় করে দেখছি না। আমরা আমাদের 100% চেষ্টা করব, প্রত্যেকটা ম্যাচ জেতার জন্যই খেলব। তারপরে ওদের যে স্ট্যান্ডার্ড অস্ট্রেলিয়া বা আরও দু একটা টিমের, তারপরে আমরা ওদেরকে আমাদের থেকে উপরে দেখব না, আমরা আমাদের মতোই ভাববো এবং আমরা জেতার জন্যই খেলবো। এদিকে জান্নাতুল ফেরদৌস সুমনার বাদ পড়া নিয়ে উঠেছিল নানা বিতর্ক। এর ব্যাখ্যায় কোচ জানান বাঁহাতি ব্যাটারদের বিপক্ষে বোলিং করতে পারেন না এই অফ স্পিনার, সে কারণে তাকে ছাড়াই ঘোষণা করা হয় দল। আর জ্যোতি বলছেন অনুশীলনে সুমনার চাইতে ভালো পারফরম্যান্স দেখিয়েছে নিশিতা। জানালেন ভবিষ্যতে নিজেকে প্রমাণ করার আরও সুযোগ পাবেন সুমনা। আগামী 30 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে নারী বিশ্বকাপ, যেখানে 2 অক্টোবর কলম্বোয় বাংলাদেশের প্রথম ম্যাচ পাকিস্তানের বিপক্ষে।
লিগ পর্বের বাকি 6 ম্যাচ অনুষ্ঠিত হবে ভারতে। তবে মূল বিশ্বকাপ শুরুর আগে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার সাথে প্রস্তুতি ম্যাচ খেলবে টিম টাইগ্রেস। সঞ্জনা আইভি, যমুনা স্পোর্টস। এবারে এশিয়া কাপের খবর। আসরে টিকে থাকার লড়াইয়ে সুপার 4-এর ম্যাচে কাল মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও পাকিস্তান। আবুধাবিতে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়। আসরে পরাজয় দিয়ে সুপার 4 মিশন শুরু করেছে দুই দল। গ্রুপ পর্বে টানা 3 জয়ে সুপার 4-এ পা রাখে শ্রীলঙ্কা। তবে প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে 4 উইকেটে হেরে যায় লঙ্কানরা। আর গ্রুপ পর্বে ভারতের কাছে হারলেও আরব আমিরাত ও ওমানের বিপক্ষে জয় দিয়ে সুপার 4-এ যায় পাকিস্তান। তবে প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে 6 উইকেটে হারে সালমান আঘার দল। এবার জয় ছাড়া বিকল্প নেই দু দলের সামনে। অবশ্য সাম্প্রতিক পারফরম্যান্সে পাকিস্তানের চেয়ে এগিয়ে শ্রীলঙ্কা। টি-20-তে দু দলের মুখোমুখি 5 লড়াইয়ের সবকটিতেই জিতেছে লঙ্কানরা। এদিকে আগামী বুধবার ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তার আগে দুবাইতে এখন অনুশীলন করছে টাইগাররা। সেখানে আছেন আমাদের সহকর্মী রঞ্জন শান্ত। সরাসরি যেতে চাই তার কাছে। রঞ্জন, ফাইনালে যাওয়ার দারুণ এক সুযোগ অপেক্ষা করছে বাংলাদেশের সামনে। ভারতের বিপক্ষে একটা কঠিন লড়াই হবে, এটা বোঝাই যাচ্ছে। ওভারঅল ভারতীয় দলকে কেমন দেখছেন? না সঞ্জনা, অবশ্যই আসলে ভারত পাকিস্তান তো এখন আর অতটা জমছে না খেলার মাঠে, অন্তত লড়াই তো ভারত বাংলাদেশ জমুক, সেটা জমেও রিসেন্ট পাস্টে ইদানিং বেশ ভালো। তো সেই জায়গা থেকে একটা সম্ভাবনা তো থেকেই যায় টি-20-তে সব দলের। বাংলাদেশের যে শক্তিমত্তা সেটাও তো পিছিয়ে রাখার সুযোগ নেই, বিশেষ করে লঙ্কানদের হারানোর পর। আপনি বলছিলেন লঙ্কানদের পাকিস্তান ম্যাচটার কথা, ঠিক শ্রীলঙ্কা আমার বাঁ পাশটাতে এখন প্র্যাকটিস করছে, সেটাও একটু দেখছিলাম। আর আমার ঠিক পেছনে বাংলাদেশ অনুশীলন নেমে গেছে এই মুহূর্তে আইসিসি একাডেমি মাঠে, তারা অনুশীলন করছে। আগামীকাল অনুশীলন করবে না, এটাই বাংলাদেশের বলা যায় যে ভারত ম্যাচের আগে বড় অনুশীলন, সেটা তারা আজকে করছে। তো সব মিলে আসলে ওই ম্যাচটাও একটা ইম্পর্টেন্ট ম্যাচ। ওখানে যে কোনো এক দলকে ছিটকে যেতে হবে সুপার 4 থেকে, কারণ দুই দলই হেরেছে। সুতরাং আগামীকাল যারা হারবে তাদের বিদায়ের একটা হিসাব নিকাশ আছে। তবে বাংলাদেশের খেলোয়াড়দের যেরকমটা আমরা দেখেছি অনেক বেশি নির্ভর, এটা বেশ ভালো লাগছে যে খুব একটা চাপ একেবারেই নেই তাদের মধ্যে। কারণ এবারে এশিয়া কাপ থেকে গ্রুপ স্টেজে যদি ছিটকে যেত বাংলাদেশ, খুব একটা অবাক হওয়ার কিছু থাকতো না। সেখানে যেহেতু আসলে লঙ্কান আফগান ম্যাচের পর ভাগ্য বদলেছে এবং ফাইনালে বাংলাদেশ দল যাওয়ার একটা সুযোগ পেয়েছে, তারা কিন্তু সেই সুযোগটা নেবে। ভারতীয় দলের পারফরমেন্স অন্যদিকে যদি দেখেন, পাকিস্তানের বিপক্ষে দারুণ ভাবে তারা জয়লাভ করেছে। সুতরাং শক্তিমত্তায় তারা এগিয়ে থাকলেও টি-20 ম্যাচে ইন্ডিভিজুয়াল ডেতে যে কেউ ভালো করতে পারে। তো মানসিকতা এখানে অনেক বড় ব্যাপার, সেই মাইন্ডসেটটা বাংলাদেশের আছে এবং সেটা ভারতকে হারানোর মতো আছে। রঞ্জন, আপনাকে অনেক ধন্যবাদ এত সব আপডেট দেওয়ার জন্য। কে হবেন ফুটবলের নতুন রাজা? কার হাতে উঠবে সবচেয়ে মর্যাদাপূর্ণ ট্রফি ব্যালন ডি'র? আজ রাত 12টায় সেই উত্তর মিলবে ফ্রান্সের বিখ্যাত থিয়েটার দ্য শ্যাডেলে। জমকালো আয়োজনে সেরা ফুটবলারের হাতে তুলে দেওয়া হবে ব্যালন ডি'র। বিজয়ীদের আলোচনায় সালাহ, এমবাপ্পে, রাফিনিয়ারা থাকলেও মূল লড়াইটা পিএসজিতে আলো ছড়ানো ওসমান ডেম্বেলে ও বার্সেলোনার তরুণ তুর্কি লামিন ইয়ামালের মাঝেই। এছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে বেস্ট অফ দ্য বেস্টদের দেওয়া হবে সম্মাননা। পুরো ফুটবল বিশ্বের নজর এখন প্যারিসে, কারণ দ্য শ্যাটেলে ব্যালন ডি'রের বর্ণিল আয়োজন, ফুটবলারদের এক মিলন মেলা, যেখানে শুধু সেরা ফুটবলারই নয়, বিভিন্ন ক্যাটাগরিতে দেয়া হবে পুরস্কার। বিশেষ সম্মাননা হিসেবে থাকছে সক্রেটিস অ্যাওয়ার্ড। কার হাতে উঠবে এই সোনালী বল, এটাই এখন কোটি টাকার প্রশ্ন। এবারের ব্যালন ডি'রের জন্য বিবেচনা করা হচ্ছে 2024 সালের 1 আগস্ট থেকে 2025 সালের 13 জুলাই পর্যন্ত পারফরমেন্স। এই সময়ে আলো ছড়ানো ফুটবলারদের মাঝে লিভারপুলকে লিগ শিরোপা জেতানো সালাহ, রিয়াল মাদ্রিদের হয়ে এমবাপ্পে, বার্সার তরুণ তারকা উইঙ্গার ইয়ামাল ও পিএসজিতে আলো ছড়ানো ডেম্বেলে। তবে দলীয় ও ব্যক্তিগত সাফল্য মিলিয়ে আলোচনায় ইয়ামাল ও ডেম্বেলেই অনেকটা এগিয়ে। 2024-25 মৌসুমে স্বপ্নে ট্রেবল জিতে ইতিহাস গড়েছে পিএসজি। এই ইতিহাসের রচনার পথে লুইস এনরিকের অন্যতম সেনাপতি ওসমান দেমবেলে। সব মিলিয়ে এই মৌসুমে দেমবেলে প্রতিপক্ষের জাল কাঁপিয়েছেন 35 বার, সেই সাথে 16টি অ্যাসিস্টের পাশেও আছে তার নাম। নতুন বছরের শুরু থেকেই অসাধারণ গোল ও অ্যাসিস্টের পরিসংখ্যান তাকে বানিয়েছে এবারের হট ফেভারিট। অন্যদিকে মাত্র 18 বছর বয়সেই পায়ের ভেলকিতে সবার মনে জায়গা করে নিয়েছেন লামিন ইয়ামাল। বার্সা ট্রেবল জয়ের অন্যতম রূপকার এই তরুণ তুর্কি। লিওনেল মেসির নাম্বার 10-এর উত্তরসূরি হয়ে গোল, অ্যাসিস্ট ও হেভিওয়েট ম্যাচে পারফরমেন্সের মাধ্যমে তিনি হয়ে উঠছেন ভক্তদের প্রিয় পাত্র।
একজন ফুটবলারের জন্য সর্বোচ্চ ব্যক্তিগত সম্মান এই ব্যালন ডিওর। লম্বা সময় ধরে যে পুরস্কারটা নিজেদের মধ্যে ভাগ করে নিচ্ছিলেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো, তবে মেসি রোনালদোর রেশ কাটিয়ে এবার তরুণদের যুগে পা রাখছে ব্যালন ডিওর। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস। আর এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।